নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব এই যে গাজন উৎসব, এই গাজন উৎসবের সংক্রান্তির দিন যে চড়ক পূজা হয়, আমরা এই চড়ক পূজার সম্বন্ধে দুটো কথা জেনে নেব। চড়ক পূজার ব্রত মাহাত্ম্য কথা, চড়ক পূজা কেমন করে শুরু হলো এবং কেন এই চড়ক পূজা পালিত করা হয়, চলুন সেই সম্বন্ধে আমরা দুটো কথা জেনে নিই। অর্থাৎ এক কথায় বলা যায় এটি হচ্ছে গাজন উৎসব। আর এই গাজন কথাটির কে তিনটি ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে ঘাট সন্ন্যাস, দ্বিতীয় ভাগ হচ্ছে নীলব্রত, আর তৃতীয় হচ্ছে চড়ক, এই চড়ক উৎসব বা চড়ক পূজা। অনেকেই এই চৈত্র মাসে এই এক মাস সন্ন্যাস গ্রহণ করে থাকেন। সেখানে নারী পুরুষ উভয়ই এই সন্ন্যাস গ্রহণ করে থাকেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন শ্রোতা ভক্তরা, নারী পুরুষের মধ্যে তখন কোনো ভেদাভেদ থাকে না, তারা সবাই সন্ন্যাস নিয়ে থাকেন। তারা সারা দিন ভিক্ষা করেন এবং সন্ধ্যায় সবাই মিলে একসাথে হবিষ্যি গ্রহণ করেন। এরপর হয় নীল পূজা, যেখানে নীল ও নীলাবতীর বিবাহ হয় এবং সেই বিবাহ অনুষ্ঠানে তারা নানা গান করেন এবং সেই ব্রত তারা পালন করে থাকেন। অর্থাৎ যারা সেই এক মাস সন্ন্যাস গ্রহণ করেন, বাড়ি বাড়ি ভিক্ষা করেন, এই নীল ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠান হিসাবে অনেকেই শিব পার্বতী সেজে থাকেন এবং অনেকে শিবের ভক্ত ভূত প্রেত সেজে তারা বাড়ি বাড়ি গিয়ে নৃত্য প্রদর্শন করেন। আর নিয়ম অনুসারে এই নীল পূজা 7 বাড়িতে ভিক্ষা করে সন্ধ্যার পরে হবিষ্যি গ্রহণ করেন। এইভাবে তারা এই নীল পূজা ব্রত পালন করেন। আর ঠিক চৈত্র সংক্রান্তির দিন চড়ক পূজা তারা করে থাকেন। তারা অনেকে জল থেকে কাঠ তুলে এনে তাকে পূজা করে মাটিতে স্থাপন করান। একে অনেকে বুড়ো শিব বা শিবের প্রতীক হিসাবে মেনে থাকেন। আর চড়ক পূজা মানেই কুমিরের পূজা অথবা জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, অগ্নি নৃত্য এবং চড়ক গাছে ঝোলা, পিঠে বড়শি দিয়ে ঝোলা ইত্যাদি ইত্যাদি। দিনভর চলার পরে সন্ধ্যায় এই চড়ক গাছে দোলা বা বান তোলা শেষ হয়। তো শ্রোতা ভক্তরা, এই গাজন আমাদের বাংলা, আসাম, ত্রিপুরা আরো অনেক জায়গায় পালিত হয়ে থাকে। আবার চৈত্র মাস ছাড়াও বছরের অন্যান্য সময়ও অনেক অনেক জায়গায় এই গাজন চৈত্র মাস ছাড়াও পালিত করে থাকে, যাকে তুর্কি গাজনও বলা হয়। এবার আমরা জানবো এই গাজন কথাটি কোথা থেকে এলো। খুব মন দিয়ে শুনবেন। এই গাজনের গা অর্থ গ্রাম আর জন অর্থ জন, মানে গ্রামের সর্বসাধারণ সবাই। তাই এই শব্দটির মূল হলো গ্রামের সর্বসাধারণের উৎসব বা গাজন। আবার কোথাও বলা আছে, মহাদেব যখন বিয়ে করতে যান সে সময় তার ভক্তরা যে গানের মাধ্যমে গর্জন করতে করতে যান, সেখান থেকেই এই গাজন শব্দের উৎপত্তি। আমরা এই গাজনের মূল কাহিনী আছে, সেটা আবার অন্য কথা বলে। শ্রীমদ্ ভগবতে এই গাজনের কথা বানসুরের সেখানে জানা যায়। বানসুর শৈব বলে ওখান থেকেই গাজন শব্দ এসেছে, এমনই মনে করা হয়। আর এমনিতে শাস্ত্রে গাজন সম্বন্ধে একটিও শ্লোক কিন্তু নেই। তো শ্রোতা ভক্তরা, আপনারা বুঝতে পারছেন এই গাজন সম্বন্ধে বা গাজন উৎসব সম্বন্ধে কোনো শাস্ত্রে একটি শ্লোকও নেই। তো বোঝা যায় এটা প্রাচীনকালে হতোই না। বৃহৎ পুরাণ, শিবপুরাণ ও চৈত্র মাসের উৎসবের কথা আছে, কিন্তু গাজন বলে কিছুই নাই। এবার বুঝতে হবে এখানে যে শিবরাত্রি করে থাকি, সেই শিবরাত্রিতে শিবের বিয়ে হয়, আবার নীল ষষ্ঠীতে আবার তার বিয়ে হয়। তাহলে দুটো বিয়ে হয়ে গেল। তাই মনে করা হয় এই নীল ও নীলাবতীর বিয়ে দুবার। বোঝা যায় নীল ও নীলাবতীর বিবাহ কথাটি একেবারেই লোককাহিনী কথা। শিব পুরাণ বা লিঙ্গ পুরাণে এই গাজনের উল্লেখ নাই। আবার আমরা জানি যে শিবের গাজন, কিন্তু এই কথাটি এসেছে ধর্ম গাজন থেকে, যা আজ অনেকটা ইতিহাস, কিন্তু পুরাণে এসব পাওয়া যায় না। আর অন্যদিকে ধর্মমঙ্গলে গাজনের উল্লেখ আছে, যা একেবারেই লোকসমাজের মঙ্গল কামনায় তা পালিত হচ্ছে মানুষেরা। ধর্মগাজনই পরবর্তীকালে হয়ে যায় শিবের গাজন। এই গাজন উৎসবে প্রসাদ হিসাবে অনেকে শোল মাছ খেয়ে থাকেন। যদি এই গাজন উৎসব ছেলে আর বাবা উভয়ে একইভাবে চৈত্র মাসে সন্ন্যাস নেন, তবে তারা ওইখানে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না যে কে বাবা আর কে ছেলে, সেখানে উভয়ই সমান থাকেন। আর চড়ক পূজায় তারা শিবের ওপর পূর্ণ বিশ্বাস রেখে এই উৎসব পালন করে থাকেন। আর যারা এখনো বানে গেঁথে চরকির মতন চড়ক গাছে ঝুলে এই উৎসব পালন করে থাকেন, তারা পূর্ণ বিশ্বাস রেখে এবং সেই সাথে
নিষ্ঠা ভরে সমস্ত কিছু মেনে চলেন বা মেনে থাকেন। তাই আমরা যখন সেই চড়ক গাছের ঝোলা দেখি তখন আমরা অনেকে ভয়ও পাই, আবার ভালোও লাগে। এ দুটোই আমাদের মনের মধ্যে কাজ করে। কিন্তু যারা করছেন তারা আনন্দের সঙ্গে এই উৎসব চড়কের মধ্যে দোল খেয়ে বা ঝুলে থাকেন। এইভাবে তারা চড়ক উৎসব পালিত করে সন্ধ্যার সময় তারা উপোস ভঙ্গ করে প্রসাদ গ্রহণ করে থাকেন। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।